আদিত্য ভাইয়ের সামনে ভয় ও লজ্জায় মাথা নিচু করে কাদা মাটিতে বসে আছে ফারিহা খান তিথি। এমন এক অবস্থায় আছে, না পারছে দৌড়ে চলে যেতে, না পারছে নিজের মুখটা কোথাও লুকাতে। কিছুক্ষণ আগে অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভেজে, বৃষ্টি থামার পর মনের আনন্দে তিথি আর স্নেহা কলেজ থেকে বাড়ি ফিরছিল। বাড়ির গেটের ভেতরে ঢুকতেই তিথির পায়ের নিচে কাদার স্তরটা বুঝতে না পেরে পা স্লিপ করে গেল। পর মুহূর্তেই থপাস করে সে পড়ে যায় একেবারে ভেজা কাদা জলে। আর ঠিক তখনই সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আদিত্য ভাই, হাতে সিগারেট, গম্ভীর মুখে ফোনে কাউকে কিছু একটা বলছিলেন বোধহয়। তিথির পড়ে যাওয়ার ধাক্কায় কাদা জল ছিটকে এসে তার লাইট অ্যাশ কালারের শার্টের কাদা জলে লেপ্টে যায়। আদিত্য রাগে অগ্নিমূর্তি ধারণ করে তিথিকে এক পলক পুরো পরখ করলো। এতপর তিথিকে দাঁড় করিয়ে দিয়ে আকস্মিক কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় তার নরম তুলতুলে গালে। শক্তপোক্ত হাতের থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে তাল সামলাতে না পেরে তিথি আবার সেই কাদামাটির পানিতে গিয়ে পড়ে এবং সেখানে গালে হাত দিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে। এইদিকে হঠাৎ আদিত্যের এমন কাণ্ডে স্নেহা ভড়কে যায় এবং তাড়াতাড়ি এসে তিথিকে দাঁড় করিয়ে দিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। তিথিদের বাড়ি খান মঞ্জিল প্রাসাদের মতো দেখতে, ঠিক শতাব্দীর আমলের বাড়িগুলোর মতো, প্রাচীন দেয়ালে ঘেরা, চারিদিকে গাছগাছালিতে ভরা। বাড়ির ঠিক সামনেই একটা সুন্দর ফুলের বাগান। তিথির বাবারা 3 ভাই, 1 বোন। বোনকে অনেক আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তিথির বড় চাচা মোহাম্মদ তুর্য খান ও তার স্ত্রী জুই খান। তুর্য খান ও জুই খানের একটি মাত্র ছেলে, যে এখন আমেরিকায় জব করে। তিথির মেজো চাচা মোহাম্মদ ইকবাল খান ও মেজো চাচি সুফিয়া খান। তাদের একটি ছেলে ও একটি মেয়ে। এবং সব শেষে তিথির বাবা মোহাম্মদ রিপন খান ও তিথির মা বেলা খান। তাদের একটি মেয়ে ও একটি ছেলে, ফারিহা খান তিথি ও ভাই আবরার খান। ফারিহা খান স্নেহা আদিত্যের ছোট বোন, সেও তিথির সাথে একই ক্লাসে পড়ে। বলতে গেলে তারা বোন কম, বান্ধবী বান্ধব বেশি। মাহাদি খান আদিত্য তিথির মেজো চাচার ছেলে, বয়স 28-এর পৌঁছেছে। দেখতে ফর্সা, গাল ভর্তি চাপদাড়ি, চোখের মণিগুলো বিড়ালের চোখের মণির মতো। চাপদাড়ির গালে হালকা করে ডিম্পল পড়ে, ডান কান ফোরানো, তার মধ্যে সুন্দর করে একটা সোনার ইয়াররিং পরা। দেখতে সুন্দর হলেও তার চরিত্র একদম ফুলের মতো পবিত্র নয়। বখাটের মধ্যে চলাফেরা করে, সিগারেট খায়, রাস্তায় রাস্তায় মারপিট করে, কোনো টাকা পয়সা ইনকাম করে না। রাস্তার ছেলেপুলেদের সাথে সারাক্ষণ ঝগড়া মারামারি লেগেই থাকে। মাস্টার্স কমপ্লিট করেছে সেই 3 বছর আগে, এখন পর্যন্ত একটা জব করে না। সারাদিন বখাটের মতো ঘুরে ফিরে আর রাতে প্রচুর কার রেসিং করে। মূলত আদিত্যের কার রেসিং একটা বাজে নেশা। পুরো গ্রামে আদিত্যকে সবাই বখাটে মাস্তান বলে ডাকে। তিথি মেয়েটা ভীষণ চঞ্চল, দেখতে হলুদ ফর্সা, চুলগুলো কোমর পর্যন্ত হালকা বাদামি রঙের, চোখে যেন রাজ্যের মায়া, গোলাপি পাতলা ঠোঁট, ঠোঁটের নিচে কালো কুচকুচি তিল। তিথি ভীষণভাবে ভয় পায় তার বখাটে আদিত্য ভাইকে, কেননা একটু পান থেকে চুন খসলেই আদিত্য ভাই তিথিকে যখন তখন থাপ্পড় মেরে দেয়। তাই তিথি তার বখাটে আদিত্য ভাইকে ভীষণ ভয় পায়। কিন্তু কোথাও না কোথাও তিথির সুপ্ত হৃদয়ে বসবাস করে সেই বখাটে আদিত্য ভাই। ডাইনিং টেবিলে খান মঞ্জিল পরিবারের সবাই জড়সড় হয়ে বসে আছে। যে না আদিত্য ভেতরে প্রবেশ করেছে, তখন আদিত্য বাবা মোহাম্মদ ইকবাল খান বললেন, আদিত্য দাঁড়াও, তুমি আমার তিথিমাকে মেরেছো কেন? আদিত্যর পা হঠাৎ থমকে যায়। সে তার বাবার দিকে এক পলক তাকিয়ে পরিবারের সবার দিকে তাকায়। তখন আবার ইকবাল খান গর্জে উঠে বললেন, তোমার সাহস কি করে হয় ওকে থাপ্পড় মারার? হ্যাঁ, সারাদিন তো পারো বোকাটেগিরি করতে, ভাদাইম্মার মতো ঘুরে বেড়াও আর রাস্তায় যাকে পাও তাকেই ধরে মারো। হ্যাঁ, কোন জন্মের পাপের ফল তুমি আদিত্য আমি জানি না। উফ, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। বাড়ির মেয়েদের গায়ে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে আদিত্য? আদিত্য এবার মহা বিরক্ত বোধ হয়ে বলল,
আমি কাকে মেরেছি কি মারিনি সেটার কৈফিয়ত আমি কাউকে দেব না আব্বু। আমি সবার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই বলে গটগট করে হেঁটে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যাই। পরিবারের সবাই এতক্ষণ ভাব ছেলেকে দেখছে, কেননা এই দুই বাপ ছেলে দুজনেই ভীষণ পরিমাণের রাগী ও জেদি। যেমন বাপ তার তেমন ছেলে। রাতে অনেকক্ষণ ডাকাডাকির পরেও আদিত্য নিচে আসেনি খেতে, তাই আদিত্যের মা সুফিয়া খান নিজের স্বামীকে বলেছে, হলো তো এইবার? ছেলেটা সকাল থেকে কিছু না খেয়েই আছে, আপনার শান্তি মিলল তো? এইভাবে না বললেও পারতেন। ইকবাল খান তখন একটু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলতে থাকে, সে যেমন কাজ করেছে তার তেমন ব্যবহার পেয়েছে। একদিন না খেলে কিচ্ছু হবে না, খিদে পেলে নিজেই খেয়ে নেবে। তখন তিতির মা বেলা খান সুফিয়া খানের কথাই সম্মতি জানায়। হ্যাঁ ভাইজান, আজকে ছেলেটাকে এভাবে না বললেও পারতেন। আর আমাদের আদিত্য কাউকে বিনা দোষে মারে না। হয়তো তিথির কোনো দোষ ছিল। তিথির দিকে চোখ রাঙিয়ে বলে। তখনই কথার ফুরন কেটে স্নেহা তার ছোট মাকে বলল, ছোট মা, মোটেও তিথির দোষ ছিল না। ও কি দেখে শুনে কাদা পানিতে পা দিয়েছিল নাকি? আদিত্য ভাইয়া শুধু শুধু রেগে তিথিকে চটটা মারলো। এখানে তিথির কোনো দোষ নেই। বেলা খান মুখের ভেঙচি কেটে সুর টেনে শোধায়, হয়েছে, আর নিজের বোনের নামে গুণগান গাইতে হবে না। তিথিমা, এদিকে আয়। তখন দিদি সামনে আসে এবং তার হাতে খাবারের প্লেট ধরিয়ে দিয়ে বলে, খাবারটা যেভাবে হোক আদিত্যকে খাইয়ে আসবি, নইলে আজকে কিন্তু তোর খাওয়া বন্ধ। তোর জন্য ছেলেটা এখনও পর্যন্ত কিচ্ছু না খেয়ে আছে। যা তাড়াতাড়ি আদিত্যের রুমে খাবারটা দিয়ে আয়। দিদি তখন মুখ ফুলিয়ে বলে, আম্মু, আমি কেন? স্নেহাকে বলো না দিয়ে আসতে। বাঘের ডেরায় পাঠাচ্ছ কেন আমাকে? এই না আমার কি দোষ? সব তোর দোষ, বেয়াদব মেয়ে। যা তাড়াতাড়ি খাবার খাইয়ে আয়। সুফিয়া খান নরম কণ্ঠে তখন বলল, আহ, কি করছিসটা কি ছোট? মেয়েটাকে আবার ওর কাছে পাঠাচ্ছিস কেন? স্নেহাকে দিয়ে পাঠিয়ে দে রে। না ভাবি, তিথি নিয়ে যাবে। আদেশের সুরে বেলা খান তিথিকে বলেন। তিথিমা, নিয়ে যা খাবারটা আদিত্যের রুমে। তিথি আর কোনো উপায় না পেয়ে শেষমেশ খাবারটা তাকে উপরে নিয়ে যেতে হচ্ছে। তিথি ভয়ে ভয়ে দু কদম এগিয়ে আদিত্যের রুমে উকি দিয়ে দেখে উপর হয়ে বিছানায় শুয়ে আছে আদিত্য। তাই দরজাটা হালকা ঠেলে গলা খাকারি দিয়ে রুমের দরজা কাছে দাঁড়িয়ে বলে, ভাই আসবো? রুমের ভেতর থেকে একটা গম্ভীর ডিপ গলায় ঘুম ঘুম কণ্ঠে আদিত্য বলে। কি চাই? তিথি জবাব দেয়, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে ভাইয়া। আদিত্য ভাবলেশীন ভাবে উত্তর দেয়। খাবো না, নিয়ে যা। তিথি ভয়ে ভয়ে রুমে ঢুকলো এবং টেবিলের উপর খাবার রেখে এক পলক আদিত্যের দিকে তাকালো। খেয়ে নিন ভাইয়া। আপনি না খেলে আম্মু বলেছে আজকে আমাকেও খেতে দিবে না। আমার জন্য নাকি আপনি খাবার খাচ্ছেন না? আদিত্য ভ্রুজোড়া কুঁচকে ফেলে এবং চোখ কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসে বললে, আমি কি কাউকে বলেছি আমি তোর জন্য খাবার খাচ্ছি না? তিথি নির্লিপ্তভাবে জবাব দেয়, আমি এত কিছু জানি নাকি? আপনি খাবারটা খেয়ে নিন। সকাল থেকে নাকি আপনি খাবার খাননি। প্লিজ খাবারটা খেয়ে নিন, নাহলে আম্মু আমাকে প্রচুর বকবে। আদিত্য আর কিছু না বলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে এবং বিছানায় বসে হাতে প্লেটটা তুলে খাবার মাখতে থাকে। এক লোকমা মেখে তিথির মুখের সামনে তুলে ধরে। হ্যাঁ কর। তিথি ভ্যাবলার মতো তাকিয়ে আছে আদিত্যের দিকে। তখন আদিত্য আবার বলে, হ্যাঁ কর। এইভাবে তাকিয়ে না থেকে। তিথি মুখটা একটু হা করতেই আদিত্য মুখে খাবার তুলে দেয় এবং নিজেও এক লোকমা খায়। এভাবে খেতে খেতে হঠাৎ করে তিথি জিজ্ঞাসা করে, আদিত্য ভাইয়া, আপনি তখন আমাকে মারলেন কেন? আমি ইচ্ছে করে তখন কিছু করিনি, ভুলবশত হয়ে গেছে। আদিত্য জবাবে বলল, আমি কাকে মেরেছি এটা তোকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। এইভাবে করে শেষ লোকমাটা তিথির মুখে পড়ে দেয় আদিত্য। হাত ধুয়ে এসে তিথির উদ্দেশ্যে বলতে থাকে, যা প্লেটটা নিচে গিয়ে দিয়ে আয়। আর হ্যাঁ, আর কখনো কলেজ থেকে ফেরার পথে বৃষ্টি আসলে ভিজতে ভিজতে আসবি না, মনে থাকবে।
তিথি বাধ্য মেয়ের মতো শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় এবং প্লেট নিয়ে নিচে চলে যায়। স্নেহা তিথি রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। তারা দুইজনেই চুয়েট স্কুল অ্যান্ড কলেজে পড়ে। তারা বাপ চাচাদের সাথে বসে সকালে নাস্তা খাচ্ছে। তিথির ভাই আবরারকে তিথির মা খাইয়ে দিচ্ছে। সকালে খাবার টেবিলে সবাই থাকলেও কখনো আদিত্য থাকেনি। সে সাত সকালে বেরিয়েছে তার ওই বখাটেগিরি করতে। এ আর নতুন নয়। তিথি স্নেহাকে তাড়া দিয়ে বলে ওঠে, স্নেহা চল তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। দুজনেই বেরিয়ে যায়। তারা কখনো নিজেদের গাড়ি ইউজ করে না, ট্যাক্সি বা বাস যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। রাস্তায় কিছু দূর যেতেই তিথি দেখতে পায় তার বখাটে আদিত্য ভাই পরনে আকাশি রঙের শার্ট, কালো প্যান্ট, চুলগুলো অগোছালো। আর সবচেয়ে তিথির ভালো লাগে বিড়ালের মতো ভাসা ভাসা চোখগুলো। আদিত্য ভাই তার বন্ধুবান্ধবদের সাথে বসে আড্ডা ও নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। ওরা সবাই মিলে কিছু একটা বলছে আর গা দুলিয়ে দুলিয়ে হাসছে। তারা আর একটু এগোতেই ওদের হাসি বন্ধ হয়ে যায়। তিথি ও স্নেহা সেই রাস্তা পার করে যেতে থাকে এবং তিথি মনে মনে ভাবে, আদিত্য ভাইটা এমন না হলেও পারতো, আগে তো এমন ছিল না, তো এখন কেন এমন হয়ে গেল পুরোটা বকাটেদের মতো? তিথি পেছনে ফিরে তাকায় একবার, দেখে আদিত্য বাইকে হেলান দিয়ে তাদের যাওয়ার দিকে উদাসীন ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে গেল তাদের। তিথি তাকাতেই দৃষ্টি ফিরিয়ে নেয় আদিত্য। চট্টগ্রাম শহরে ইদানিং নরকীয় ঘটনা বেড়ে চলেছে। ধর্ষণ আর ধর্ষণ। এ শুধু ধর্ষণ নয়, এ যেন একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। একজন সাইকো কিলার নারীদের জোর করে অপহরণ করে, তাদের ধর্ষণ করে, তারপর নিষ্ঠুরভাবে হত্যা করছে। কে এই বিকৃত মনোভাবের খুনি? কেন নারীদের প্রতি এত ঘৃণা তার? কি এমন ব্যক্তিগত প্রতিশোধ সে নিচ্ছে পুরো শহরের নারীদের উপর? বিভাগীয় পুলিশ বাহিনী রাত দিন চেষ্টা চালাচ্ছে। টেলিভিশনের পর্দায় বারবার ভেসে আসছে খবরে চট্টগ্রামে আবার এক তরুণীকে নৃশংসভাবে হত্যা। সাইকো কিলার এখনও ধরা পড়েনি। শহর জুড়ে আতঙ্ক। রিপন খান এই নিউজ দেখে আঁতকে ওঠে, কেননা তার বাড়ির দুইটা মেয়েও যে বাড়ির বাইরে। যদি এদের সাথে কিছু হয় তো? সঙ্গে সঙ্গে তার মনে আতঙ্ক ভরে যায়। তার পাশে বসেছিল মেজ ভাইজান ইকবাল খান। ইকবাল খানেরও একই অবস্থা। তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন এ ঘটনা শুনে। হঠাৎ দরজা দিয়ে শীষ বাজাতে বাজাতে আদিত্য ঘরের ভেতর ঢুকছে। তখন ইকবাল খান আদিত্যকে ডেকে ওঠে, আদিত্য, একটু এদিকে এসো। আদিত্য বিরক্ত মাখা মুখে নিয়ে বাপ চাচাকে সামনে এগিয়ে যায়। বলো আব্বু, কি হয়েছে? ইকবাল খান তখন বললেন, তিথিদেরকে কলেজ থেকে নিয়ে আসো, কিছুক্ষণ পর হয়তো ওদের ছুটি হবে। তখন হঠাৎ করে গর্জে উঠে ইকবাল খান, তোমার মতো বেয়াদব ছেলে পৃথিবীতে মনে হয় আর একটাও নেই। বাবার আদেশ পালন করা উচিত। আর কি এত রাজ্যের কাজ করে এসেছো যে এত ঘুম পাচ্ছে? হ্যাঁ, সারাদিন তো পারো বোকাটেগিরি করতে। ছি 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 ছি। পাড়ার লোকেরা সবাই মস্তান বলে, তখন কি তোমার একটুকু লজ্জা লাগে না? তিনি আফসোসের সুরে বলতে থাকে, কেন যে তোমাকে উপরওয়ালা পাঠালো আমার ঘরে? এমন ছেলে যেন আর কারো ঘরে না হোক, এই আমি বললাম। হ্যাঁ। আদিত্য একটু মুচকি হাসি দিয়ে বলতে থাকে, উপরওয়ালা কেন আনবে আমাকে এই বাড়িতে? এনেছেন তো আপনি। আপনার ইচ্ছে না থাকলে কি আমি আসতাম নাকি আব্বু? ইকবাল খান মুখে তখন একটু করে চা পান করছিলেন। ছেলের এমন লাগাম ছাড়া কথায় বিষম খেয়ে কাশি উঠে গেল বেচারার। পাশে রিপন খানেরও একই অবস্থা। ভাতিজার কথা শুনে ইকবাল খান রক্তচক্ষু দৃষ্টিপাত করে ছেলের উদ্দেশ্যে বলে, বেশরম একটা ছেলে, বাপ চাচার সামনে কি কথা বলতে হয় ম্যানার্স শিখনি বুঝি? আর একটা কথাও না, তুমি ওদের বাড়িতে নিয়ে আসবে। আর হ্যাঁ, এখন ওই গাড়ি নিয়ে যাও। আদিত্য তখন আর বাবাকে না খেপিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। তিথি এবং স্নেহা ক্লাস শেষ করে কলেজের গেট পেরিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা রিক্সা খুঁজতে থাকে।
আর ঠিক তখন পেছন থেকে কেউ একজন তিথির নাম ধরে ডাকতে থাকে। তিথি ও স্নেহা পিছন ফিরে দেখে তাদের কলেজের সিনিয়র গালিব ভাই। গালিব তিথি এবং স্নেহা কাছে পৌঁছে বলতে থাকে, হাই, কেমন আছো তোমরা? স্নেহা উত্তর দেয়। আমরা ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? গালিব তিথির দিকে তাকিয়ে বলতে থাকে, ভালো আর থাকলাম কই, একজন রূপসী আমার মন প্রাণ নিয়ে চলে গেল। তার যন্ত্রণায় কি ভালো থাকতে পারি? স্নেহা কিছু না বুঝে প্রশ্ন করে। আপনি কি বললেন ভাইয়া? আমরা কিছু বুঝতে পারছি না। আপনার যা বলার প্লিজ একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, আমাদের দেরি হয়ে যাচ্ছে। গালিব তাদের উদ্দেশ্যে বলে, হুম, আসলে আমার না তিথির সাথে কথা আছে, আমি একটু ওর সাথে আলাদাভাবে কথা বলতে চাই। তিথি তখন বলতে থাকে, ভাইয়া, আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলতে পারবো না, যা বলার এখানে বলুন। গালিব কিছুক্ষণ মাথা চুলকিয়ে চুলকিয়ে ভেবে বলতে থাকে। মানে একটু পার্সোনাল কথা তোমার সাথে। তখন পিছন থেকে কেউ একজন বলে, ওহে বৎস, পার্সোনাল হইলে বাড়িতে চলো, ওইখানে বলিও ওর সাথে কথা। আদিত্য তার বখাটে স্টাইলে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ওদের সামনে চলে আসে। আকস্মিকভাবে গালিবের পিঠে চাপড় মেরে বলতে থাকে, চলো আমাদের বাড়িতে, তিথির রুমে সব কথা গিয়ে বলিও। যতই হোক তোমার পার্সোনাল কথা ওর সাথেই, তাই না? গালিব আদিত্য দেখা সালাম দিয়ে বলতে থাকে, তেমন কিছু নয়। ওই যে একটু কলেজের কিছু প্রজেক্টের ব্যাপারে কথা ছিল, এই আর কি। আদিত্য সিগারেটের ধোঁয়া বাতাসে উড়িয়ে গালিবের মুখোমুখি চলে এসে, ও তাই বুঝি, আমি তো জানতে না প্রজেক্টের কাজ পার্সোনাল হয়। যাক গে, যাও এখন তুমি, একটু সাবধানে থেকো, কখন কোনো সমস্যা নয় পড়ে যাও। গালিব মাথা নাড়িয়ে চলে যেতে নিলেই আবার পেছন থেকে ডাক পড়ে আদিত্যের। আদিত্য গালিবের শার্টের কলার ঠিক করে দিতে দিতে বলে, নিষিদ্ধ জিনিসের প্রতি তোমার বেশি আগ্রহ, এত আগ্রহ কিন্তু ভালো নয়। ভাইয়া, তুমি এখানে কেন? আদিত্য বোনের দিকে তাকিয়ে ছোট্ট স্বরে জবাব দেয়, আব্বু তোদেরকে নিতে পাঠিয়েছে, বেশি কথা না বলে গাড়িতে উঠে পড়। এবার আদিত্য তিথির দিকে কিছুক্ষণ গম্ভীরভাবে তাকিয়ে বলতে থাকে, তোকে কি ইনভাইট দিয়ে বলতে হবে গাড়িতে ওঠার জন্য? তাড়াতাড়ি ওঠ। তিথি আদিত্যর ধমক খেয়ে গাড়িতে উঠে গিয়ে বসে তাড়াতাড়ি। স্নেহা আর তিথি পেছনের সিটে বসছে মাত্রই আদিত্য গাড়ির ড্রাইভিং সিটে উঠে পড়ে। আদিত্য হঠাৎ রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে তিথিকে দেখতে লাগলো। তখন তিথি ও মিররের দিকে তাকায়। কি মনে করে যেন আদিত্য মিররের দিক থেকে চোখ সরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। গাড়ির ভিতর যেন নীরব একটা যুদ্ধ চলছে। আদিত্য ড্রাইভিং সিটে বসে আছে আর পেছনে বসে আছে তিথি আর স্নেহা। স্নেহা তো চুপচাপ জানালার পাশে বসে আছে, কিন্তু তিথি, সে এসির হাওয়ায় কেমন যেন অস্বস্তি অনুভব করতে থাকে। অদ্ভুত একটা অচেনা ঘোর তার মনে খেলে যায়। তিথি ধীরে ধীরে গাড়ির কাচ নামিয়ে দেয়। গরম বাতাসের বদলে সাই সাই করে ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। তিথি জানালার বাইরে মুখ বাড়িয়ে বাতাসের চুল উড়াতে থাকে। সে প্রকৃতির রুক্ষ সৌন্দর্য, শহরের পথ, বিল রোড আর দ্রুত চলে যাওয়া গাড়িগুলোর দিকে এক মনে তাকিয়ে থাকে। চোখে মুখে যেন একরকম শান্তি খেলা করছে। হঠাৎ সামনের দিক থেকে আদিত্য বলল, তিথি, কাজটা লাগিয়ে দে, রাস্তায় এইভাবে খোলা রাখা ঠিক না। তিথি মুখে বিরক্ত এনে বলল, আপনার কাচের সঙ্গে আবার কি শত্রুতা? আপনি গাড়ি চালান না। বোকা মেয়ে, আমি যা বলছি সেটা কর, এটা খোলা রাখবি না। তিথি এবার পুরো জেদে গিয়ে বলল, আমি তো কিছুতেই তুলবো না, যা খুশি করুন। আদিত্য চুপ করে গেল। মনে মনে বলল, বাপের আদেশেই মাথা নত করে না, আর আমি তো। সে গাড়ি চালাতে থাকে। হঠাৎ রাস্তায় পাশ দিয়ে কিছু বখাটে ছেলে দাঁড়িয়ে তিথির দিকে তাকিয়ে বিশ্রী ভাষায় টিটকারি করতে শুরু করলো। ওই মাইয়া, জানালা খোলা রাখলে তো এমনি দুনিয়া উড়ে যাবে। এই যে সোনা, কোথায় চললা গো? একটু হাসো না। বাহ, কি সুন্দর মায়া রে, উফ, পরানটা জুড়িয়ে গেল। তিথি মুহূর্তেই গুটিয়ে গেল। এমন লজ্জাজনক পরিস্থিতি সে কল্পনাও করেনি। স্নেহা তো পুরো দিশেহারা, আর আদিত্য, সে আর এক সেকেন্ডও সহ্য করল না। টাস করে ব্রেক কষে দাঁড় করিয়ে দিল গাড়ি।
হাতের মুঠোয় স্টিয়ারিং চেপে ধরে সে নিজের রাগ সামলাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। চোখের আগুন, ফুসফুসের ভেতর যেন আগ্নেয়গিরির লাভা ফুটছে। আদিত্য গাড়ি থেকে নেমে পেছনের ডিকি খুলে এক ঝটকায় হকি স্টিক বের করে আনলো। এতটুকু কথা না বলে সে তেড়ে গেল ওই ছেলেগুলোর দিকে। শুরু হলো পেটানো। মাথায়, পিঠে, হাতে যেখানে পাচ্ছে সেখানেই হকি স্টিকের ঘা পড়ছে। ছেলেগুলো চিৎকার করে পালানোর চেষ্টা করছে, কিন্তু আদিত্যের জন্য উন্মাদ হয়ে গেছে। মেয়েদের নিয়ে বাজে কথা বলিস, আজ শিক্ষা দিয়ে ছাড়বো তোদের। চারপাশে ভিড় জমে গেল। মানুষজন অবাক হয়ে দেখছে এই ছেলেটা কি ভয়ঙ্কর রেগে গেছে। রাস্তার রক্তের দাগ পড়ে যাচ্ছে। ছেলেগুলো একে একে মাটিতে লুটিয়ে পড়ে। স্নেহা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তিথিরে আজকে তুই শেষ। তিথি যখন গাড়ির ভেতর বসে অজান্তেই নিজের হাত মুঠো করে ফেলেছে, অবশেষে গাড়িতে আর থাকতে না পেরে লাফিয়ে নেমে পড়ে আর সেখানে চলে যায়। কাচুমাচু হয়ে আদিত্যকে বলতে থাকে, ভাইয়া তুমি ওকে মারলে কেন? এখানে ওর দোষ কোথায়? আদিত্য মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে এবং হাঁপাতে হাঁপাতে বলল ওই ছেলেগুলো উদ্দেশ্যে, যদি আবার চোখ তুলে তাকাতে দেখি কারুর দিকে, তাহলে তোদের চোখটাই থাকবে না আর। স্নেহা গাড়ি থেকে নেমে পড়ল এবং তিথির পাশে দাঁড়িয়ে গেল। আদিত্য গায়ের ধুলো ঝেড়ে ভিড় করে থাকা লোকজনের উদ্দেশ্যে চিৎকার করে বলতে শুরু করলো, এখানে কি কোনো জলসার নাটক চলছে? এইভাবে দাঁড়িয়ে না থেকে নিজেদের কাজে যান। আদিত্যর চিৎকারে একে একে সবাই চলে গেল নিজেদের কাজে। আদিত্যর রেগে তিথির সামনে এসে কোনো কথাবার্তা ছাড়াই ঠাস করে বাম গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তারপর চুলের মুঠি ধরে তার চোয়াল চেপে ধরে বলতে থাকে, এত জেদ কেন তোর? নাকি ছেলেদের রূপ দেখাতে বুঝি খুব ভালো লাগে, তাই না? হুম। তিথি ছলছল চোখে আদিত্যর দিকে তাকিয়ে কিছু না বলে গাড়িতে উঠে বসলো। স্নেহা ভাইয়ের উপর খুব রেগে বলতে লাগলো, ভাইয়া তুমি ওকে মারলে কেন? এখানে ওর দোষ কোথায়? আদিত্য জোরে ধমক দিয়ে স্নেহাকেও গাড়িতে পাঠিয়ে দিল। আদিত্য নিজের মাথা চেপে ধরে রাগে ফুঁসতে থাকে। পাশে পড়ে থাকা ইটের বড় টুকরো নিজের হাতে জোরে একটা চাপ দেয়, যার ফলে গড়গড় করে চামড়া ফেটে রক্ত পড়তে থাকে। গাড়িতে বসে তিথি নীরবে চোখের জল ফেলতে থাকে আর মনে মনে বলে। স্নেহা পাশে বসে তিথিকে সান্ত্বনা দিতে থাকে। হঠাৎ জোরে কোনো কিছুর শব্দের সামনের দিকে তাকায়। তারা দেখে আদিত্য জোরে গাড়ির দরজা বন্ধ করে গাড়ি চালাচ্ছে। হঠাৎ তিথি খেয়াল করে আদিত্যের হাত থেকে লাল জাতীয় পদার্থ বেরিয়ে পড়ছে। ভালোভাবে লক্ষ্য করার পর বুঝতে পারল এটা রক্ত। তিথির হঠাৎ কেমন যেন বুকটা ছ্যাদ করে উঠল, কিন্তু নিজেই মনের পরোয়া না করে মনে মনে বলতে থাকে, আদিত্য ভাইয়া, ওনাদের ছেড়ে দিন, মরে যাবে তো। আপনি চলুন আমাদের সাথে। পুরো রক্ত আমার কি ভালো হয়েছে হাত কেটেছে? ওর হাত সারাদিন তো পারে আমাকে থাপ্পড় মারতে। না মেজমা, আমি তেল দিব না, প্লিজ আমায় জোর করো না। এই তেল তেলে মাথা নেমে গেল, কলেজে যাবো কিভাবে? কিছুতেই তেল দিব না আমি। তিথির কান্না জড়ানো গলায় রীতিমতো যুদ্ধ ঘোষণা। মেজ চাচি কতক্ষণ ধরে তেল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই রাজকুমারী তেল দিতে রাজি নয় কিছুতেই। স্নেহা তখন সোফায় আরাম করে বসে পকোড়া খাচ্ছে আর টিভিতে মুভির ক্লাইম্যাক্স দেখছে। এমন সময় স্নেহার মায়ের আগমন তেলের শিশি হাতে। স্নেহারও তো রীতিমতো মাথা খারাপ। ভয়ে পকোড়ার প্লেট ছিটকে নিচে পড়ে গেল। সে লাফ দিয়ে সোফার উপর উঠে পড়ে বলল, আম্মু, আমি এই তেল দিব না। তেল দিলে পুরো মাথা চিটচিটে হয়ে যায়, কেমন যেন গ্রামের বুড়িদের মতো দেখায়। তারপর তিথিকে দেখিয়ে বলল, এই বেয়াদব, আমাকে কেন টানছিস? তুই দে না তেল। স্নেহা মুখ বাঁকিয়ে উত্তর দিল, তেল তুই দিবি, আমি না। আম্মু তুমি তেল দাও তিথিরে, ওর চুলে তেল প্রয়োজন। আমার চুল তো গোল্ডেন ফ্রাই। তিথির নাক ফুলে উঠল। এইবার দুই বোনের মধ্যে শুরু হয়ে গেল আসল যুদ্ধ। চুল ধরে টানাটানি, ধাক্কাধাক্কি, পুরো বাড়ি যেন কুস্তির মাঠ। সুফিয়া খান তখন তাদের উদ্দেশ্যে বলতে থাকে, হয়েছে হয়েছে, এইবার তোরা থাম রে বাবা। আমি কাউকে তেল দিয়ে দেব না। এভাবে ঝগড়া করিস না, থেমে যা আমার মা মনিরা। কি হচ্ছে এখানে?
এটা কি কোনো যাত্রাপালার বাড়ি নাকি টক শো? সদর দরজা দিয়ে আদিত্য ঢুকতে ঢুকতেই কথাটি বলে। তিথি আর স্নেহা এইবার থেমে যায়। তিথি তো রীতিমতো হাত পা কাঁপছে ভয়ে। আদিত্য তাদের সামনে এসে পড়ে, দুজনকে খুব ভালোভাবে পরখ করে দাঁতে দাঁত চেপে বলতে থাকে। তোরা দেখছি বাড়িটাকে নাটকের মঞ্চ বানিয়ে ফেলছিস। এই কথা বলতে বলতে সদর দরজা দিয়ে প্রবেশ করেন ইকবাল খান। আদিত্য ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, ঠোঁটে হালকা এক টুকরো তাচ্ছিল্যের হাসি। ইকবাল খান আদিত্যের সামনে এসে দাঁড়ালো, চোখ দুটো রাগে জ্বলছে। আজ আবার কোন অঘটন ঘটিয়ে এসেছো তুমি? হ্যাঁ, হেই, তোমার কি একটু লজ্জা নেই? আবার আবার কাদের মেরে এসে খান পরিবারের নাম ডুবালে? হ্যাঁ। আদিত্য নিষ্পৃহভাবে উত্তর দিল, যেন ব্যাপারটা তুচ্ছ। এইসব নিয়ে আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। বাপের সামনে এমন ঔদ্ধত্য দেখে ইকবাল খান আরও ক্ষিপ্ত হয়ে গেলেন। বাধ্য? অবশ্যই তুমি বাধ্য। খান পরিবারের নামের সঙ্গে খেলছো তুমি। এই নাম আমরা জীবন দিয়ে বানিয়েছি, তুমি রাস্তায় রাস্তায় মস্তানি করে সেটা ধ্বংস করছো। ঠিক তখনই শোনা গেল বাইরে হট্টগোলের শব্দ। অনেক মানুষের কোলাহল ভেসে আসছে। ইকবাল খানকে ডাকুন, ডাকুন ওনাকে, শুনুক ওনার ছেলের কীর্তিকলাপ। ইকবাল খান দ্রুত দরজার দিকে এগিয়ে গেলেন। আদিত্য নিঃশব্দে তার পেছনে হাঁটল। বাইরে বেরিয়ে দেখে লোক জমে গেছে, সবাই উত্তেজিত হয়ে রয়েছে। কারো মুখে রাগ, কারো মুখে ভয়। এত লোকের সমাগম দেখে ইকবাল খান গলা উঁচু করে বললেন, হ্যাঁ, কি হয়েছে? সবাই এখানে কেন জড়ো হয়েছে? তখনই একজন মাঝবয়সী লোক ভিড় ঠেলে সামনে এলো। তার চোখ জ্বলছে রাগে। সে ইকবাল খানকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, কেন হবে না? আপনার গুণধর ছেলের কীর্তি শুনেননি? আজ সে আবার রাস্তার মাঝখানে আমাদের ছেলেকে মেরে আহত বানিয়েছে। এর কি বিচার হবে না? তখন রুষ্ট চোখে ইকবাল খান আদিত্যের দিকে তাকিয়ে আবার সেই লোককে বলতে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ছেলের এই কার্যকলাপের জন্য। তাই আমি তাদের চিকিৎসার সহযোগিতা করব। দয়া করে আপনারা এখন যান। কিন্তু সেই ভিড় থেকে আরও একটি লোক এগিয়ে এসে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে থাকে, ইবা কেমন পোয়া জন্ম দিয়ে দে তুই, সারাক্ষণ খালি মাস্তানগিরি করের, জন্মের আগে মারি ফেলাই ন পারো, এরকম পোলা থাকুনত্তন না থাকুনত্ত বলা। এটা কেমন ছেলে জন্ম দিয়েছে তুমি, সারা দিন শুধু মাস্তানগিরি করে, জন্মের আগে মেরে ফেলতে পারো নাই, এরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো। এইবার আদিত্য একটু রেগে যায়, কেননা তাকে কেউ কিছু বললে সে সহ্য করে নেয়, কিন্তু তার বাবাকে কেউ কিছু বললে তার সহ্য হয় না। সে তেড়ে এসে সেই লোকটির কাছে গিয়ে তাকে বলতে থাকে, খবরদার, আমার আব্বুকে আপনি আর একটা কথাও শোনাবেন না। আপনারা কি জানেন ওই ছেলেগুলো কি করেছে? এখানে নালিশ না নিয়ে এসে আগে তাদের ভালোভাবে পারিবারিক শিক্ষা দিন। বাই দ্য ওয়ে, এখানে আর কেউ কোনোদিন আসলে বা আমার আব্বুকে কথা শোনালে আপনাদের একটা কেউ আমি আস্ত রাখবো না, বলে দিলাম। আদিত্য ফের বলতে থাকে, এই মেহেদি খান আদিত্য কারোর ধার ধারে না, আর সে কখনো কোনো অন্যায় কেউ প্রশ্রয় দেয় না। সবাই কিছুটা ভয় পেয়ে যায়। এটা বুঝতে পেরে আদিত্য তাদের আরেকটু ভয় দেখিয়ে বলল, আমি 3 গুনব, এরপরেও যদি এখানে আমি কাউকে দেখি তো আজকের একটা কেউ আস্ত রাখবো না। সবাই কিছুটা ভয় পেয়ে পিছু পা হয়ে যায়, কারণ আদিত্য যেই না তেড়ে আসবে অমনি সবাই লুঙ্গি ধরে ভোদর এমনভাবে সবাই পালাচ্ছে যেন তাদের জান হাতে নিয়ে ফিরছে। এতক্ষণ ধরে এইসব স্নেহা আর তিথি দেখছিল। তারা কুটি কুটি হয়ে পেট চেপে ধরে হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। আদিত্য তাদের চোখ দিয়ে শাসনের সুরে ধমক দিয়ে ওঠে, তোরা এখানে কি করছিস? ওপরে যাও। ছেলের যাওয়ার পানে তাকে ইকবাল খান মনে মনে বিড়বিড় করে উঠল, বেয়াদব একটা ছেলে। কথাটি বলে হতাশা নিঃশ্বাস ফেলে তার স্ত্রীর দিকে তাকান। সুফিয়া খান স্বামীর কাঁধে হাত রাখলো।
ইকবাল খান স্ত্রীকে ভরসা দিয়ে বুকে আগলিয়ে নিয়ে বলে, আমি আমার ছেলেকে জানি, ও কোনো কারণ ছাড়া কিছু করবে না। সব কিছু উপরওয়ালার উপর ছেড়ে দাও। কিন্তু ওর যে একটা ভবিষ্যৎ আছে, এইভাবে আর কতদিন? ও কি এভাবেই চলবে সারা জীবন? আমার ছেলেটা কি আগের মতন স্বাভাবিক হবে না? কোনো বকাটে মস্তানদের মতো চলাফেরা করে। কোড নেম মেজর ভিরেক্স, পদবি মেজর বাংলাদেশ সেনাবাহিনী, স্পেশাল ফোর্স কমান্ডো, বয়স 28 বছর, জন্মসাল 1995 10-13, শারীরিক বর্ণনা উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি, গড়ন শক্তপুক্ত প্রশিক্ষিত যুদ্ধময়ী, চোখ তীক্ষ্ণ ধূসর বিড়ালের চোখের মণির মতো, চুল কালো ছোট সাইজের কাটা, ব্যক্তিত্ব কোল্ড ক্যালকুলেটেড এবং দৃঢ় সংকল্পবদ্ধ, দক্ষতা গোপন মিশনে নিখুঁত ও দক্ষ, ছদ্মবেশে কাজ করার অভিজ্ঞতা কয়েক বছরেরও বেশি, অস্ত্র ব্যবহারে অনবদ্য দক্ষতা, বিশেষ করে রাতের অভিযান ও স্নাইপার টার্গেটিং পারদর্শী, কমান্ডো ও লিডারশিপে দুর্দান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে পারদর্শী। একটি নিঃশব্দ কক্ষে কয়েকজন লোক বসে আছে। টেবিলের উপর ছড়ানো রয়েছে বিভিন্ন গোপন খবর, কিছু ছবি আর মিশনের মানচিত্র। হঠাৎ একজন কালো স্যুট পরা অফিসার নীরবতা ভেঙে প্রশ্ন ছুড়ে দেয়। প্রধান চেয়ারে বসে থাকা ব্যক্তিটি সামান্য মুচকি হাসলেন। তার চোখে ঝিলিক দিচ্ছিল এক অদ্ভুত বিশ্বাস, এক অটল নীরবতা। সে হলো আস্ত এক অগ্নিকাণ্ড, যাকে কেউ থামাতে পারে না, বরং তার অগ্নিসংযোগে ভস্য হয়ে যায় যারা তার সামনে দাঁড়ায়। সে গোপনীয়তার ব্যাপারে অত্যন্ত কঠোর, অনুশাসনের প্রতি অসম্ভব নিয়মিত, কিন্তু দলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা তাকে বন্ধুদের জন্য এক নির্ভরযোগ্য রক্ষা কবচ বলা হয়। শত্রুর সামনে সে একনিষ্ঠ যোদ্ধা। সংকটের মুহূর্তে তার সৃজনশীলতা, চিন্তা আর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাকে তাক লাগিয়ে দেয়। একাধারে সে মনস্তাত্ত্বিক ও শারীরিক যুদ্ধের দক্ষ খেলোয়াড়। এমন মানুষ হাতে গোনা আছে যারা তার মতো নিখুঁত হতে পারে। এক নাগাড়ে কথাগুলো বলে একটু থেমে তিনি গলা খাকারি দিয়ে আবারও বললেন, মেজর ভিরেক্স আমাদের গর্ব। তার নাম শুনলে দেশ বিদেশের অপরাধ জগতের সবচেয়ে কুখ্যাত ব্যক্তিরাও ভয়ে কাঁপে। সবাই নিস্তব্ধে তার কথা শুনছিল। প্রধান চেয়ারে বসে থাকা লোকটি এবার টেবিলের উপর হাত রাখলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, শোনো সবাই, আমাদের যত দ্রুত সম্ভব এই মিশন শেষ করতে হবে। কে এই খুনি, যাকে গত 6-7 বছর ধরে কেউ ধরতে পারছে না? এইবার আমাদের তাকে ধরতেই হবে। এবং আমি জানি এটা পারবে শুধু একজনেই। সে আর কেউ নয়, আমাদের মেজর ভিরেক্স। লোকটি চারপাশে সবার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকালেন। তোমরা কাজ শুরু করে দাও, আশা করি খুব দ্রুত ভালো খবর পাবো। তিথি চুপি চুপি করে আদিত্যের রুমের দিকে অগ্রসর হতে থাকে এবং ঠিক দরজার সামনে এসে দাঁড়ায়। যাবে কি যাবে না চিন্তায় আছে। তখন কোনো কিছু না ভেবেই দরজাটা হালকা চাপ দিয়েই খুলে দেয় এবং সে ভেতরে ঢুকে দেখে রুমে কোথাও আদিত্য নেই। তার হঠাৎ করে মনে পড়ল হয়তো ব্যালকনিতে আছে, তাই সে সোজা ব্যালকনিতে চলে যায় এবং গিয়ে দেখে ঠিকই তার বখাটে আদিত্য ভাইকে পেয়ে যায়, যে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। পেছন থেকে আসা সানসিল্ক শ্যাম্পুর কড়া সুগন্ধিতে আদিত্য জোরে একটা নিঃশ্বাস নেয়। সে পেছনে ফিরে দেখে তিথি দাঁড়িয়ে আছে। সে আবার ওই দূর আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ নীরবতা পর অবশেষে আদিত্য গম্ভীর ডিপ ভয়েসে বলতে থাকে, এত রাতে এখানে কি চাই তোর? সরি। কি জন্য? সকালের বিষয়টা নিয়ে ভাই আমি সত্যি অনেক দুঃখিত। আমি আর এমন করব না বলে মাথা নিচু করে ফেলে। আদিত্য এবার সিগারেটের শেষ অংশটুকু ফেলে দিয়ে পেছনে ঘুরে তাকায় তিথির দিকে। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন হাজার জন্মের তৃষ্ণা মেটাচ্ছে সে। কিন্তু হঠাৎ কিছু মনে পড়ায় তার মুখের আদল বদলে ফেলে, বলতে থাকে, ঠিক আছে, এবার যা রুম থেকে। আর কখনো এইভাবে রাতে হুটহাট আমার রুমে আসবি না, মনে থাকবে?
তিথি কি বলবে ভেবে পায় না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। হঠাৎ তার চোখ পড়ে আদিত্যর হাতের উপর। সকালের জখম এখনও তাজা রয়েছে, রক্ত শুকিয়ে গেছে কিন্তু ক্ষত তাজা রয়েছে। তিথি আকস্মিক আদিত্যের হাত টেনে ধরে বলতে থাকে, ভাইয়া আপনি এখনও ব্যান্ডেজ করেননি কেন? ইনফেকশন হয়ে যাবে তো। আদিত্য ছাড়া মেরে হাত সরিয়ে নিয়ে কিছুটা রাগী গলায় বলল, তোকে এখান থেকে যেতে বলেছি না? আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে তোর। কিন্তু তিথি এক পাও নড়ে না, সে ঠায় দাঁড়িয়ে থাকে। এইবার আদিত্য আর কিছু না বলে তিথির হাত ধরে বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তার মুখের সামনেই দরজা লাগিয়ে দিল। তিথি কিছুটা কষ্ট পেয়েছে আদিত্যের এমন ব্যবহারে, তাই সে মন খারাপ করে নিজের রুমের দিকে অগ্রসর হয়। নতুন দিন, নতুন কিছুর সূচনা। ছোট আবরার দৌড়ে দৌড়ে সবাইকে বলে বেড়াচ্ছে, মুগ্ধ ভাইয়া এসেছে আপি, মুগ্ধ ভাইয়া এসেছে বলে দৌড়াদৌড়ি করতে থাকে। মুগ্ধ মুসাফির, ফুফির ছেলে। সে প্রায় খান মঞ্জিলে আসে। মুগ্ধ একজন হার্ট সার্জন ডাক্তার। আদিত্য আর মুগ্ধ বলতে গেলে সমবয়সী। আবরার ঠিক তিথি আর স্নেহার রুমের সামনে এসে দাঁড়িয়ে দৌড়ে রুমে ঢুকে পড়ে এবং দেখে তার বড় আপিরা পড়ে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আবরার এক ফালে বিছানায় উঠে পড়ে, তিথির চুল ধরে টানতে থাকে। হঠাৎ মাথায় ব্যথা যন্ত্রণায় তিথির ঘুম কিছুটা হালকা হয়ে যায়। সে আবরারকে স্নেহা ভেবে একটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। স্নেহা ফ্লোরে কোমরে চেপে ধরে বসে আছে এবং তিথির গালাগালি করতে থাকে। হতচ্ছেড়ি কুত্তি, কি করলি এটা? ও মা, আমার কোমর গেল রে। আমি বোধহয় আর হাঁটতে পারবো না। কোমর বাঁকিয়ে বাঁকিয়ে হয়তো আমার নাচতে পারবো না রে। কি ব্যথা, ও মা গো। তিথির দিকে তাকিয়ে বলতে থাকে, কি করলি তুই? আমার কোমরটা ভাঙ্গে দিলি। এখন কিভাবে আমি কোমর ঝাঁকিয়ে জামাইকে দেখাবো বলতো? কি হচ্ছে আবরার তোর? আমার শাড়ির মতো চেলাচেলি করছিস কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে? আপনি ডাকাত না, মুগ্ধ ভাই এসেছে তোমাদের খুঁজে। চলো তোমরা। জানো আমার জন্য অনেক চকলেট আনছে ভাইয়া। তিথি আর স্নেহা ইয়া হু করে চিৎকার দেয়। মুগ্ধ ভাইয়া এসেছে। তিথি চল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে যাই। ওরা দুজনেই নিচে নেমে আসে। তখন সবাই সকালে বসে টেবিলে নাস্তা করছে। স্নেহা আর তিথি নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। হঠাৎ করেই তিথির পাশে চেয়ার টেনে মুগ্ধ বসে। আর ঠিক তখনই সিঁড়ি দিয়ে পার্পেল কালারের শার্ট আর কালো প্যান্ট পরে আদিত্য নিচে নামছিল। আছিস? এখন ভালো লাগছে? ভাইয়া আমি অনেক ভালো, তুমি আসছো না আরও খুশি আছি। ভাই আমি ঠিক আছে, তুমি বসো, নাস্তা করো। হ্যাঁ বন্ধ করো সবাই, না হলে বাড়ির সব মশা তোমাদের পেটে ঢুকে যাবে। বেচারাগুলো কোনো অপরাধ না করেই তোমাদের পেটে চলে যাবে। বাবা তুই কি খাবি বল, আমি 5 মিনিটের মধ্যে বানিয়ে আনছি। না লাগবে না, সবাই যা খাচ্ছে তাই দাও। কেমন আছিস? অনেকদিন পর। ভালো আছি। তা তো দেখতেই পাচ্ছি। তিথি সম্পূর্ণ খাবারটা শেষ কর। এক চুল পরিমাণেও নড়বি না তুই। সম্পূর্ণ খাবারটা খেয়ে উঠবি, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার পুরো প্লেটটা ফাঁকা চাই। সো ফটাফট খেয়ে সবটুকু নাস্তা শেষ করে ফেল। আরে আদিত্য, এমন করছিস কেন মেয়েটার সাথে? খেতে না চাইলে খাবে না, এতে জোরাজোরি করার কি আছে? কি তুই আর খেতে না চাইলে খাবি না? যা উঠে পড়। মুচকি হেসে উঠে পড়ে এবং আদিত্যকে মুখ বাঁকিয়ে ভো দৌড় দেয়। তখন তিথির মা মুগ্ধকে বলে, মেয়েটাকে বেশি আশকারা দিস না মুগ্ধ, ও এমন হলে শ্বশুর বাড়ি চালাবি কেমনে? মুগ্ধ ছোট মামিকে বলে, চিন্তা করো না মামি, আমাদের তিথি সব কিছুই সামলাতে পারবে। আমার ফারুককে তো সব সামলাতে হবে, যে ছোটবেলা থেকে বড় করেছি আমাকে সামলানোর জন্য। আমার পিচ্চি ফারু, তুই কখন বুঝবি আমাকে? থাইল্যান্ড এর ব্যাংককের রাত তখন পূর্ণ বিকশিত। আলোর ঝলকানিতে ভেসে যাচ্ছে রোড 66 ক্লাব RCA এর
বুক জুড়ে ছড়ানো সেই ক্লাব যেন সারা দেশে ঘর তুলে দিয়েছে। ড্যান্স ফ্লোরে ডিজের তালে নেচে চলেছে মেয়েরা, তাদের শরীরে আলো ছায়ার খেলা চলছে, শরীরে মিউজিকের কম্পন। হঠাৎ এক যুবক ভিড় ঠেলে এগিয়ে আসে বারের কাউন্টারের দিকে। ফিট পোশাকে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, হাতে দামি ঘড়ি। ওয়েটারের কাছে এসে গম্ভীর গলায় বলে, গিভ মি সামথিং হার্ট। ওয়েটার একটু চমকে ওঠে, তবু পেশাদারি ভঙ্গিতে একটা গ্লাস এগিয়ে দেয়। গ্লাস হাতে নিয়ে সে মুগ্ধ হাসে, একবার নাড়িয়ে নেয় এবং ঠোঁটে তুলে নেয় প্রথম চুমুক। চোখ বন্ধ করে, অসাধারণ করে, যেন প্রতিটি ফোঁটা তার জীবনের বোঝা ভাসিয়ে নিচ্ছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় এক সুন্দর নারী, সিল্কি ড্রেসে, হিলে টুংটাং আওয়াজে, চোখে কম্পিত খেয়াল। সে গ্লাস হাতে যুবকটির সামনে দাঁড়িয়ে শরীর বাঁকিয়ে বলে, হোয়াটস ইওর নেম হ্যান্ডসাম? যুবকটা মুচকি হেসে তার দিকে এগিয়ে আসে, মাথা নিচু করে কানের কাছে ফিসফিস করে বলে, আই এম সাদিকান রেদওয়ান ডার্লিং। কাম উইথ মি। রেদওয়ান গ্লাসের শেষ চুমুক দিয়ে মুখ মুছে এক এক পা করে মেয়েটির পেছনে হাঁটতে থাকে। রুমের দরজাটা খোলার সঙ্গে সঙ্গে মেয়েটি রেদওয়ানকে টেনে নেয় ভিতরে। ঘরে নরম আলো, সাদা বিছানা, পারফিউমের গন্ধে ভরা বাতাস। মেয়েটি চট করেই তাকে বিছানায় ফেলে দেয়। সে ধীরে ধীরে উঠে আসে রেদওয়ানের বুকের উপর, তার চোখে চোখ রেখে সিডিউস করতে থাকে। রেদওয়ান ধীরে ধীরে হাত তোলে, মেয়েটির কোমরে ছোঁয়া দেয়। কিন্তু ঠিক যখন মেয়েটি নিজের টপসের ফিতা খুলতে যায়, রেদওয়ান হঠাৎ হাত তুলে বলে, ওয়েট। মেয়েটি অবাক হয়ে তাকিয়ে থাকে, কিছু বলতে যাবে এমন সময় ফোনের রিং। রেদওয়ান ফোন তুলে দেখে তার মা কল দিয়েছে। মুহূর্তেই চোখ বদলে যায় তার। মেয়েটিকে আলতো করে দূরে সরিয়ে দেয়, বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায় কোনো কথা না বলেই। সে ক্লাব থেকে বেরিয়ে গাড়ির পার্কিং এরিয়ায় এসে মাকে কল ব্যাক করে। রেদওয়ান তখন ক্লাব ছেড়ে পার্কিং এরিয়ায় নিজের গাড়ির দিকে হাঁটছে। কেমন আছিস বাবা? তোকে তো খুঁজে পাই না রে, কোনো খোঁজ খবর নাই। রেদওয়ানের গাড়ির দরজা খুলে বসে পড়ে, গাড়ির সিটে মাথা হেলিয়ে হাসে। উফ মা, ভালো আছি তো, একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম। এইবার সে শুনতে পায় তার মায়ের চিরচেনা কমন ডায়লগ, তোকে বলছি কতবার দেশে চলে আয়, তোর বিয়ে করানোর সময় হয়ে গেছে। বাবা একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেই তোকে। রেদওয়ান হেসে ওঠে, আহ মা, তোমার এই কথা শুনতে শুনতে আমার কান পৌঁছে গেছে। কিন্তু শোনো মা, একটা সুসংবাদ আছে। ফোনের অপর পাশে থাকা রেদওয়ানের মা একটু উত্তেজিত গলায় বলে, কি রে, কি সুসংবাদ? একটু চুপ করে রেদওয়ান জানায়, আমি এই সপ্তাহে বাংলাদেশে ফিরছি মা, তোমার সেই স্বপ্নটাও পূরণ করতে। ওপাশে কিছুক্ষণ চুপচাপ, তারপরে মা এক চিৎকার করে ওঠেন, সত্যি বলছিস রে? উপরওয়ালা আমার কথা শুনেছে, তাহলে তাড়াতাড়ি আয়। তোর ভাই আদিত্য দিন দিন বকাটে হয়ে যাচ্ছে, আরও তুই এসে একটু ওকে শাসন কর এবার। রেদওয়ান জানলার দিকে তাকিয়ে হাসে, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। রাখছি মা, ভালো থেকো। ফোন কেটে গাড়ির ইঞ্জিন অন করে সে গভীর নিঃশ্বাস ফেলে। রাতের রাস্তায় ধীরে ধীরে মিলিয়ে যায় তার গাড়ি। রেদওয়ান এতক্ষণ যার সাথে কথা বলছিল সে আর কেউ নয়, মঞ্জিল বাড়ির বড় বউ জুই খান। সাদি খান রেদওয়ান, মোহাম্মদ তুর্য খান ও জুই খানের একমাত্র ছেলে, ওরফে বাড়ির বড় ছেলে। রেদওয়ান ব্যাংককে সিপি গ্রুপ, চেয়ারউইন ফোকফান গ্রুপ এর ম্যানেজারের উচ্চ পদে রয়েছে। রেদওয়ান দেখতে বেশ হ্যান্ডসাম ও ড্যাশিং। এক কথায় বলতে গেলে মেয়েরা তাকে দেখলেই ফিদা হয়ে যায়। কিন্তু রেদওয়ান সে তো প্লে বয়, সারাক্ষণ মেয়েদের সাথে ফ্ল্যাট করতে করতে এই সময় পার করে। জুই খান বাড়ির সবাইকে ডাকতে ডাকতে বলে, তোমরা সবাই কোথায়? নিচে এসে শোনো, একটা সুসংবাদ আছে। তিথি, স্নেহা আর ছোট আবদার দৌড়ে বড়মার কাছে চলে আসে। এর পরপরই বাকিরাও নিচে নেমে আসে। সবাই কৌতূহলী চোখে জুই খানের দিকে তাকিয়ে থাকে। জুই খান খুশিতে ঝলমল করে বলতে থাকেন, আমাদের রেদওয়ান এই সপ্তাহে বাংলাদেশে আসছে, আর আমাকে নিজে বলেছে এবার এসে আমার স্বপ্ন পূরণ করবে, মানে ঘরে নতুন বউ এনে দেবে। রেদওয়ান ভাই আসছে আর নতুন বউ আনবে। এই খবরে আবদার, স্নেহা আর তিথি আনন্দে লাফিয়ে উঠল।
ছোট আবরার খুশিতে চেঁচিয়ে ওঠে। ইয়ে, বড় ভাইয়া আসছে, কি মজা কি মজা। তখন স্নেহা বড়মাকে জিজ্ঞেস করে, বড়মা, রেদওয়ান ভাইয়া কি সত্যি এবার বিয়ে করবে? জুই খান মাথা নেড়ে সম্মতি জানান। এই খবরে স্নেহা আনন্দে আত্মহারা হয়ে তিথিকে জড়িয়ে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, তিথি রে, আমাদের একটা ভাবি আসবে খুব তাড়াতাড়ি। তিথিও খুশিতে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। পাশে থেকে মুগ্ধ হেসে তিথির মাথায় হাত বুলিয়ে বলে, আরে থাম তো, তো খুশি হোস কেন? আগে ভাইয়া আসুক, তারপর না হয় দেখা যাবে ভাবের কথা। তখনই পেছন দিক থেকে এক কবির কণ্ঠে ভেসে আসে, এত হইচই করার কি আছে এখানে? ভাবি আসবে ভালো কথা, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে যেন বলিউডের নায়িকা এসে পড়েছে। সবার পেছনে ঘুরে দেখে সোফায় আধশোয়া হয়ে বসে পায়ের উপর পা তুলে আদিত্য কার রেসিং গেম খেলছে, হাতে গেমিং প্যাড। সবাই আদিত্যের কথায় থতমত খেয়ে যায়। তিথি মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে, ঠং দেখা জানাবে খবিস লোক কোথাকার। আর তো গেম স্ক্রিল করতে করে চোখ না সরিয়েই বলে ওঠে, মুখ ভেঙে দেবো একদম তোর, মুখটাকে এইভাবে ভাঙাস না তিথি। তিথি তো অবাক, এই লোকের চোখ কোথায়? কপালেও বুঝি একটা চোখ আছে নাকি? আমি মুখ বাঁকালাম, সেটা দেখলো কিভাবে? আদিত্য এবার উঠে দাঁড়ালো, সবার দিকে একবার তাকিয়ে ধীর পায়ে উপরের দিকে উঠে যায়। কিছুক্ষণ পর সে আবার নিচে নামে। এবার তার পরনে স্টাইলিস্ট বোম্বার জ্যাকেট, ঠিক প্যান্ট, স্নেকার্স, হাতে গ্লাভস, একেবারে যেন কোনো রেসিং চ্যাম্পিয়ন। তিথি আর স্নেহা তখন সোফায় বসে টিভি দেখছিল। আদিত্যকে দেখে তিথি একবার চোখ বুলিয়ে নিয়ে মনে মনে বলল, আদিত্য ভাই কি হট আর কি ড্যাশিং। তারপর হঠাৎ নিজের গালে এক চাপ্পড় মেরে নিজে নিজেকে ধমকালাম, ছি তিথি, তুই কি ভাবছিস আদিত্য ভাইয়া জানলে তোকে লবণ ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তারপরও তিথি আবারও একবার আদিত্যের দিকে তাকিয়ে মনে মনে বলল, জনাবের তো আর কোনো কাজ নেই, সারাদিন শুধু মারামারি আর কার রেসিং, ছ্যা কি চাচা টাইপের লোক। এইদিকে আদিত্য তার মায়ের কাছে এসে নরম গলায় বলল, আম্মু, আজ ফিরতে দেরি হবে, ঘুমিয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করো না। আর কিছু না বলে সোজা গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে সে বেরিয়ে যায়। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আদিত্যর মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। একটা অদৃশ্য চাপা বেদনা যেন মুখে ভাঁজে লুকিয়ে থাকে। আদিত্য সোজা চলে যায় রেসিং এরিয়াতে। এই এলাকার অন্য নাম ডার্ক বুলেট স্প্রিট, যেখানে এই জেলার সব বকাটে গ্যাং গোপনে তাদের রেসিং প্রতিযোগিতাগুলোর আয়োজন করে। রাত যত গভীর হয় এই এরিয়া তত জেগে ওঠে ইঞ্জিনের গর্জন আর টায়ারের চিৎকার। তবে আদিত্য এসব প্রতিযোগিতায় কোনো আগ্রহ নেই। তার কাছে রেসিং মানে প্রতিযোগিতা নয়, এটা এক ধরনের নেশা, এক ধরনের মুক্তি। স্টিয়ারিং ধরেই যেন তার ভেতরের ঝড়টা শান্ত হয়ে যায়। আজও তেমনই। গাড়ি থেকে নেমে সে চুপচাপ হেঁটে এরিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে কার গ্যারেজের পাশে দাঁড়াতেই তার মাথায় এক জোরালো চাপড়। পেছনে ফিরে দেখে ওর ফাজিল বন্ধুরা এরফান, অর্জুন, রুদ্র আর রাতুল। চারজনের চোখে মুখে সেই চিরচেনা দুরন্ত হাসি। অর্জুন একজন হিন্দু পরিবারের থেকে আসা, কিন্তু বন্ধুত্বের এই পাঁচজনের মাঝে কোনো ভেদাভেদ নেই। ওরা একে অপরের ছায়া, বিপদে আপদে লড়াইয়ে হাসি কান্নায় সবসময় একসাথে। তখন তাদের সামনে এক ছেলে তাদের কাছে এগিয়ে আসে, মুখে বিদ্রুপ হাসি, চোখে চ্যালেঞ্জের আগুন। সে বলল, এবার তোর সব দপ্তর চূর্ণ হবে আদিত্য, আজ তোকে হারা দেখাবো। ইরফান ঠোঁটের এক কোণে হাসি নিয়ে চুলে হাত বুলিয়ে বলল, দেখা যাবে কে হারায় আর কে জিতে। এখন যা, গিয়ে গাড়ি ব্রেক ঠিক কর। আদিত্যের গাড়ি কালো ম্যাট শেডের মডিফাইড মাস্ট্যাং জিটি, কালো কাচ, নিচে নীল এলইডি লাইট আর সামনে একটা সাদা এক্স মার্ক, ওদের গ্যাং এক্স শ্যাডোস এর চিহ্ন। প্রতিটি রেসার স্টিয়ারিং ধরেছে। দর্শকদের মধ্যে শ্বাস আটকে রাখা উত্তেজনায় ভরে উঠেছে। 3, 2, 1 বুম! গর্জে উঠে সব গাড়ি একসাথে, ধুলো উড়িয়ে আকাশে। চারদিকে ঝাঁঝিয়ে তোলে ইঞ্জিনের শব্দ। রেসের প্রথম মোড়েই এক গাড়ি পিছিয়ে পড়ে, আরেকটা টার্নিংয়ে গিয়ে থেমে যায়। কিন্তু আদিত্য, তার চোখ স্থির, গতি নিয়ন্ত্রণে, ব্রেকিং একদম নিখুঁত। মাঝে মধ্যেই পেছনে তাকিয়ে দেখে সে কোথায় আছে। মাথায় যেন রাডার বসানো।
একটা ঝাঁকাঝাঁকির মুহূর্তে হ্যান্ডেল ব্রেকে আচমকা ড্রিফট করে পাশের গাড়িকে পেছনে ফেলে দেয়। শেষ ল্যাপ, সবাই প্রায় সামনাসামনি। 4টা গাড়ি একসাথে ঢুকে পড়ে শেষ টার্নে। সবাই চিৎকার করে ওঠে, কেউ জিতবে এই মুহূর্তে। আর ঠিক তখনই আদিত্য তার গাড়ির নাইট্রো বুস্ট অন করে। এক ঝড়ের মতো সে ছুটে যায় সামনে, সবার চোখ ঝাঁজিয়ে দেয়। চ্যাম্পিয়ন লাইন পার হয় আদিত্য। চারদিক ফেটে পড়ে উল্লাসে, বন্ধুরা এসে আদিত্যকে ঘিরে ফেলে। চিৎকার, করতালি আর স্লোগানে পুরো স্পিড কাঁপতে থাকে। তখনই ইরফান বলে, বলো তো কে চ্যাম্পিয়ন? রুদ্র চিৎকার করে উঠে বলল, আর কে, আমাদের রেসার মাহি খান আদিত্য। আদিত্য একটু মুচকি হাসে এবং তার চোখে খেলে যায় হাজারো রহস্যের কাহিনী। আদিত্য প্রায় ক্লান্ত অবস্থায় বাড়ির ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে যেতে গেলেই তার পা হঠাৎ করেই থেমে যায় এবং সে নিজের রুমে না গিয়ে তিথি আর স্নেহার রুমের ভেতরে চলে যায়। আদিত্য তাদের বিছানার পাশে গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তিথির দিকে। জিরো বাল্বের আলোয় এবং জানালা থেকে আসা চাঁদের আলোয় তিথির মুখটা জ্যোৎস্নার রাতের মায়াবিনী ঘুমন্ত পরি লাগছে। আদিত্য তিথির পাশে বসে পড়ে এবং দেখতে থাকে সেই পাগল মেয়েটিকে। তিথির গায়ে দেয়া কাঁথা তার গা থেকে নেমে গেছে, যার ফলে তার পরে থাকা টি শার্টের ভেতরে কালো ইনারের অংশ বিশেষ স্পষ্ট দেখা যাচ্ছে। আদিত্য একটা ঢোক গিলে চোখ সরিয়ে নেয় এবং সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, নিজেকে সংযত করতে থাকে। সে আবার পেছনে ফিরে আর সময় ব্যয় না করে কাঁথাটা তিথির গায়ে তুলে দিয়ে ফটাফট রুম থেকে বেরিয়ে যায়। খুব ভোরে তিথির ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে তার মা, মেঝো মা আর ছোট মা সকালে নাস্তা তৈরি করছে। তিথি লাফাতে লাফাতে ডাইনিং টেবিল থেকে একটা আপেল নিয়ে তাতে কামড় বসিয়ে দেয়। সে সোফায় বসে আরামে গোপাল ভাঁড় কার্টুন দেখছে। তখন তিথিকে দেখে সুফিয়া খান তিথির উদ্দেশ্যে বলে, দেখে আয় তো আদিত্যের ঘুম থেকে উঠেছে কিনা, একটু ডেকে দে না মা। তিথির মুখ থেকে আপেলটা পড়ে গিয়ে মুখটা চুপসে যায়। মেঝো মার উদ্দেশ্যে বলতে থাকে, আমি তো পারবো না মেজমা, তোমার ছেলেকে দেখলে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়, কখন না আবার থাপড় বসিয়ে দেয় আমার তুল তুলে গেলে। সুফিয়া খান আবার মিনতির সুরে বলে, জানা মা, একটু দেখ, আমি কত কাজে ব্যস্ত আছি। কিন্তু তবুও তিথি নাকচ করে দেয়। ঠিক তখনই রান্নাঘর থেকে একটা খুন্তি হাতে নিয়ে বেলা খান অর্থাৎ তিথির মা ছুটে আসে এবং মেয়ের উদ্দেশ্যে বলতে থাকে। এইদিকে তিথিকে আর পায়কে সে সোজা দৌড়ে ছুটে পালায়। আবরার, স্নেহা এই সিন দেখে হেসে হেসে মজা নিতে থাকে। তিথি সেই ছুটে এসে থামে আদিত্যের রুমের সামনে। সে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। অনেক সাহস করে দরজা ভিড়িয়ে ভেতরে প্রবেশ করে। বিছানায় উবু হয়ে খালি গায়ে শুয়ে আছে তার বখাটে ভাই। সে অনেক সাহস সঞ্চয় করে আদিত্যকে ডাকতে থাকে, আদিত্য ভাইয়া শুনছেন? ওঠুন, আপনাকে সেজমা ডাকছে। একটা মেয়েলি কণ্ঠ বারবার পেয়ে আদিত্য হালকা চোখ খুলে তাকিয়ে দেখতে পায় তিথিকে। তিথিকে দেখে তার মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। সে পাশ থাকা একটা বালিশ নিয়ে তিথির দিকে ছুঁড়ে মারে। কি সমস্যা তোর? এমন সারের মতো চেলাচেলি করছিস কেন? এখান থেকে যা, ঘুমের 12টা বাজাবি না। তিথি একটু রেগেই বলে ওঠে, আমি সারের মতো চিল্লাচিল্লি করছি না, মেজমা তো আমাকে ডাকতে বলেছে, আপনি আমার দিকে বালিশ ছুড়লেন কেন? আদিত্য হঠাৎ করে উঠে দাঁড়ায় এবং সোজা তিথির কাঁধ ধরে তাকে দেয়ালের সাথে চেপে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলতে থাকে, মেরেছি তো, কি করবি? তিথি ছোটর জন্য মোচামুচি করতে থাকে। ছাড়ুন না ভাইয়া, ব্যথা পাচ্ছি তো। আদিত্য এক মনে তাকিয়ে থাকে তিথির দিকে। তাদের দুজনের একে অপরের কাছে আসতেই তাদের শ্বাস আটকে আসে। এইবার তিথি আদিত্যের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই সেই বেড়ালের ঘোলাটে চোখ, যেখানে তাকিয়ে থাকলে তিথি হারিয়ে যায় অন্য জগতে। কি আছে এই বেড়াল চোখে? অদ্ভুত এক টান অনুভব হয় আজকাল। আদিত্য ছেড়ে দেয়। তিথি আদিত্যের দিকে তাকিয়ে একটু নাক ফুলিয়ে বলতে থাকে, আমি ইচ্ছে করে আসিনি এখানে, মেজমা ডাকতে বলেছে। সে দৌড়ে বাইরে বেরিয়ে যেতে যেতে বলতে থাকে, উফ, কি যন্ত্রণা আমার জীবনে, উপকার করলেও বিপদ, না করলেও বিপদ। কথাটা তিথি কপালে চাপড় দিয়ে মনে মনে বলতে থাকে, তিথি রে, তোর কি হবে? এদিকে বাঘ তোকে চেপে ধরে, এদিকে মা খুন্তি দিয়ে দিয়ে আসে। উফ, ভালো লাগে না। প্লিজ আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার বাড়িতে অসুস্থ মা রয়েছে, আমি ছাড়া মায়ের আর কেউ নেই। প্লিজ ছেড়ে দিন আমাকে, দয়া করুন।
মেয়েটির কান্নাজড়িত অবস্থার সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে বলতে থাকে, আমার এত বড় ক্ষতি করবেন না। মেয়ে সামনে থাকা লোকটির পা ধরে বলতে থাকে, আমার ইজ্জতটুকু আমাকে ফিরিয়ে দিন, আমার ইজ্জত হরণ করবেন না। হাঁটু গেড়ে বসে মেয়েটির চল আঁকড়ে ধরে বলতে থাকে। মেয়েটি ভয়ে কুঁকড়ে যায়। সে আকুতি মিনতি করে আহাজারি করতে থাকে, কিন্তু লোকটি এক পা নড়ল না। সে মেয়েটির বুকের ওড়না এক টানে কেড়ে নেয় এবং লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটির বক্ষভাজের দিকে। হঠাৎ করে এক হাত দিয়ে সজোরে চেপে ধরে মেয়েটির বক্ষভাজ। মেয়েটি ব্যথায় কিছুটা কুঁকড়ে যায়। লোকটি ধীরে ধীরে আরও মেয়েটির কাছে এসে তার উন্মুক্ত বুকে জিভ দিয়ে চেটে দেয়। ঘৃণায় লজ্জায় মেয়েটি লোকটিকে দূরে ঠেলে দেয় এবং লোকটির মুখে থুতু ছুরি দিয়ে বলে, তোদের মতো জানোয়াররা এই পৃথিবীতে জন্ম নিয়েছে কেন একমাত্র ওপরওয়ালাই জানে। তোদের তো চরম থেকে চরম শাস্তি পাওয়া উচিত। তোরা জানিস শুধু মেয়ে ভোগ বস্তু মনে করিস। লোকটি নিজের মুখে লেপ্টে টাকা থুতু মুছে নিয়ে ডেভিল একটা হাসি দিয়ে এগিয়ে যায় এবং ফট করে মেয়েটির চুলের মুঠি আঁকড়ে ধরেতে দাঁত চেপে বলে, হ্যাঁ, তোরা ভোগ্যবস্তু ছাড়া কিছু নস। চল এবার আমাকে শান্ত করবি, ট্রাস্ট মি, তোকে আমি স্বর্গসুখে ভাসিয়ে দেব। লোকটি এইবার জোরে জোরে পাগলের মতো হাসতে থাকে এবং আবার মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে, এই এই দেখ না, কিছুক্ষণ পর তুই নিজেই আমায় বলবি তোকে আরো চরম সুখ দেওয়ার জন্য। মেয়েটির ঘৃণায় গা ঘিন ঘিন করে ওঠে। তোর যদি এতই সুখ পাওয়ার ইচ্ছা, জানা তোর মা আর বোনের থেকে সুখ করে নে, দেখবি ওরা তোকে চরম সুখ ভরে দেবে। লোকটি হঠাৎ মেয়েটির গালে সজোরে চর বসিয়ে দেয় এবং মেয়েটির দিকে ঝাঁপিয়ে পড়ে। কিরে, তোর তেজ কই গেল? মেয়েটিকে জোর জবরদস্তি করতে থাকে। মেয়েটি লোকটিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়িয়ে দৌড়ে হাঁটা শুরু করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। সে দানবীয় লোকটি মেয়েটিকে ধরে মাটিতে ফেলে দেয় এবং তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। মেয়েটিকে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করতে থাকে। সেই অন্ধকারাচ্ছন্ন রুমটিতে শুধু মেয়েটির আর্তনাদই শোনা যায়। লোকটি মেয়েটিকে পরপর অনেকবার ধর্ষণ করে ক্ষান্ত হয়। মেয়েটি আর সহ্য করতে না পেরে নেতিয়ে পড়ে কান্না করতে থাকে। লোকটি পাগলের মতো হাসতে থাকে। হাসতে হাসতে মেয়েটির কাছে এসে বলতে থাকে, এখন এইবার দেখ আমি কি করি। এপাশ ওপাশ করে লোকটি যেন কিছু খুঁজে চলছে। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে মুখের কোণায় হাসি ফুটে ওঠে এবং ধীরে ধীরে মেয়েটির দিকে অগ্রসর হচ্ছে। মেয়েটির সামনে দাঁড়িয়ে ঘাড় এপাশ ওপাশ করতে করতে বসে পড়ে। মেয়েটির একটা হাত নিয়ে মাটিতে জোরে চেপে ধরে এবং একটা কুড়াল দিয়ে কিছু বুঝে ওঠার আগেই পরপর 5টি আঙ্গুল কেটে ফেলে। মেয়েটি জোরে চিৎকার করে ওঠে। সে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। লোকটা মেয়েটির ছটফটানি দেখে বিশ্বজয়ের হাসি দেয় এবং আরেকটি হাতও একই কাজই করে। ঘুটঘুটে অন্ধকার রুমটিতে এবার রক্তের বন্যা বয়ে যায়। চারপাশে কান্না জড়িত আর্তনাদ শোনা যায়। মেয়েটি জোরে জোরে শ্বাস নিতে থাকে। সে অসহায় হয়ে বলে, আমি কাউকে বলবো না তোমার কথা। মেয়েটি জোরে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার বলতে থাকে, আমি কাউকে বলবো না তোমার কথা, আমাকে যেতে দাও। লোকটি তখন কুড়ালটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। এটা আমি করতে পারবো না বলে কোড়ালটি দিয়ে মেয়েটির মাথায় একটা কোপ মেরে দেয়। মেয়েটি বুক ফাটা চিৎকার করে দেয়। লোকটি এবার উন্মাদের মতো মেয়েটির পেটে কোড়াল দিয়ে কোপ মারতে থাকে অনবরত। মেয়েটির চিৎকারের আওয়াজ অন্ধকার ঘরটির দেয়ালে দেয়ালে আর্তনাদ ভেসে ওঠে। লোকটির চোখে মুখে রক্ত ফোঁটা ভেসে ওঠে। সে মেয়েটির রক্ত দিয়ে সারা মুখে লেপটে দিতে থাকে। মেয়েটি এখন প্রায় মৃত্যুশায়ী। শরীরে এক ফোঁটাও শক্তি নেই, তবুও সে অনেক কষ্ট করে বলে, আমাকে বাঁচতে দাও, আমার মায়ের জন্য আমাকে বাঁচতে হবে, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। জোরে লম্বা টেনে নিঃশ্বাস নিতে থাকে। বলে জোরে একটা নিঃশ্বাস নেয়। পৃথিবী থেকে বিদায় নেয় মেয়েটি। চোখের কোণ বেয়ে শেষ অশ্রুটুকু গড়িয়ে পড়তে থাকে। লোকটি কুড়ালটি দিয়ে আবার অনবরত কোপ দিতে থাকে যতক্ষণ পর্যন্ত তার তৃপ্তি না মিটে। অবশেষে ক্লান্ত হয়ে কুড়ালটি ফেলে দিয়ে উন্মাদের মতো হাসতে থাকে। বাঁচতে দেব না আমি কাউকে, সবাইকে শেষ করে দেব। মানুষ যেমন ভাত খায়, এরা তেমনি ছুরি চালায়। বুক চিরে রক্তে ভেজা হৃদয় বের করে যখন দেখে, তখন তাদের মনে শান্তি নামে। ওরা জানে না মায়া, জানে শুধু একটাই জিনিস, রক্ত মানেই জীবন, রক্ত মানেই খেলনা। সিপি গ্রুপ অফ ব্যাংকক। হাঁটু পর্যন্ত একটা টপস পরা, দেখতে বেশ সুন্দরী, মডার্ন, স্টাইলিস্ট, ঠোঁটে গাঢ় লিপস্টিক,
ঘাড় পর্যন্ত সোনালি চুল। এটি কোমর দুলিয়ে রেদওয়ানের কাছে যেতে থাকে। স্যার, এই ফাইলটাতে আপনার একটি স্বাক্ষর লাগবে। ঠিক পাশে দাঁড়িয়ে এবং তার কোলে বসে পড়ে। হ্যাঁ, লাগবে তো। তা কি আপনি দিতে পারবেন? চাই তো অনেক কিছু, কিন্তু এখন না। রেদওয়ান এর সঙ্গে সঙ্গে উত্তর। রেদওয়ান মেয়েটির সাথে ফ্ল্যাট করতে থাকে। মেয়েটি সারা শরীরে হাত বুলাতে থাকে। হেই বেবি, ইউ আর সো লুকিং গুড, হট অ্যান্ড সেক্সি। মেয়েটি তখন রেদওয়ানের সাথে রেসপন্স করতে থাকে। তখনই হঠাৎ রেদওয়ান মেয়েটিকে দূরে ঠেলে গিয়ে বলে, সমস্যা কি? মুড নিয়ে এসে এইভাবে ঠেলে দেওয়ার মানে কি? মেয়েটি কিছুটা রেগে বলতে থাকে। রেদওয়ান ডেস্ক থেকে একটি কলম নিয়ে কলমটি ঘুরিয়ে ঘুরিয়ে হাসতে হাসতে মেয়েটির চুলের মুঠি ধরে বলে। সিঁড়ি বেয়ে একটা পার্পল রঙের চেক শার্ট আর ট্রাউজার পরিহিত আদিত্য সিগারেটের ধোঁয়া উড়িয়ে নিচে নামতে থাকে। তখনই স্নেহা জিজ্ঞেস করে, ভাইয়া কোথায় যাচ্ছ এই বিকেলবেলায়? আদিত্য বোনের মাথায় গাঁটটা মেরে বলে, শপিং মলে যাব। ভাইয়া আমিও যাব প্লিজ, আমার অনেক কিছু কেনার বাকি আছে। সর বেটি সামনে থেকে, আমি পারবো না তোর মতো আপদকে নিয়ে শপিং করতে। সর সামনে থেকে। স্নেহা আহ্লাদে সুরে বলতে থাকে, ভাইয়া রে এমন করো কেন? নিয়ে চলো না প্লিজ প্লিজ প্লিজ। তিথিরও কিছু কেনাকাটা বাকি ছিল, আর আমাদের আব্বু একা একা বের হতে দেয় না। আমার লক্ষ্মী ভাইয়া, সোনা ভাই, চলো না আমাদের নিয়ে। তখন পেছন থেকে মুগ্ধ বলে ওঠে, চল সে, হ্যাঁ আমি নিয়ে যাই তোদের। আদিত্যর এসব পছন্দ নয়, জোর করিস না। আরু। তিথি তখন লাফাতে লাফাতে এসে একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ ভাইয়া বলো। মুগ্ধ ও কিছুটা স্নিগ্ধ হাসি দিয়ে বলে, চল তোদের শপিং মলে নিয়ে যাই। আমার আজ নাইট শিফট আছে, তাই এখন কাজের কোনো। সত্যি ভাইয়া নিয়ে যাবে? বলে চিৎকার করে ওঠে। আদিত্য শূন্য দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে থাকে। তখনই স্নেহা বলে ওঠে। তিথি এবার আদিত্যর দিকে তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ করে যেন তার কিছু একটা হলো। এই চোখের মণিতে সে যতবারই তাকায় ততবারই জলস্রোত ভেসে ওঠে। ততবার সে হারিয়ে যায় অন্য কোনো জগতে। ঠিক আছে চল। এইটুকু বলে সে বাড়ির বাইরে বেরিয়ে যায়। আরু যা, রেডি হয়ে নে, অপেক্ষা করছি আমরা। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিথি আর স্নেহার দেখা মিলল না। আদিত্য বিরক্তে চোখ মুখ কুঁচকে ফেলে, বিড়বিড় করে বলে, শপিং করতে যাচ্ছে নাকি এরা শপিং মলটা পুরো তুলে আনতে যাচ্ছে? আজ এরা পাবলিকেরা দ্যাট। ঠিক তার কিছু মিনিট পর তিথি আর স্নেহার দেখা মিলল। ওদের দেখার সাথে সাথে আদিত্য খ্যাপা ষাঁড়ের মতো তাদের উপর চিল্লাচিল্লি করে নিজের গাড়ি নিয়ে আগে আগে চলে যেতে থাকে। কিন্তু এইদিকে মুগ্ধের চেহারায় কোনো রাগ বিরক্তের ছাপ মুখে পড়েনি। সে হেসে হেসে ওদের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, চল তাড়াতাড়ি ফিরতে হবে তো। আধা ঘন্টা পর তারা চট্টগ্রামের বিখ্যাত একটা শপিং মলের সামনে গাড়ির পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে দাঁড়ায়। তখন আদিত্য ও তাদের সাথে গাড়ি থেকে নামে। কিন্তু বিপত্তি বাঁধে তিথিকে নিয়ে। মেয়েটা চঞ্চল প্রকৃতির হলেও একটু ভীতু টাইপের। শপিং মলটা যাওয়ার পথে বড় রোড ক্রস করতে হয়। তিথি বরাবরই ভীতু, এইসব ব্যাপারে সে রাস্তা পার হতে পারে না একা একা। তারা সবাই যখন রাস্তা পার হওয়ার জন্য সামনে এগোয়, তিথির হাত পা কাঁপতে থাকে। এত বড় বড় গাড়িগুলো ভিড়ে সে কেমনে রাস্তা পার হবে? লজ্জায় কাউকে বলতেও পারছে না। তখন সামনে থেকে স্নেহা মুগ্ধের হাতটা ধরে তারা রাস্তা পার হয়ে চলে যায়। তাদের পিছু পিছু যখন আদিত্য পকেটে হাত গুজে রাস্তা পার হওয়ার জন্য সামনে এগোয়, হঠাৎ তার পা থেমে যায়। কিছু একটা ভেবে সে পেছনে ফিরে দেখে তিথি ভয়ে তার হাত পা কাঁপছে। আদিত্য বিরক্ত লাগে। এই মেয়ে এত বড় হয়েও এখনো রাস্তা পার হতে পারে না, অসহ্য। আদিত্য তিথির সামনে এসে তার একটা হাত আঁকড়ে ধরে সামনে এগোতে থাকে। তিথি অপলক তার বকাটে আদিত্য ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। যখন রাস্তার মধ্যে চলে আসে তখন ভয়ে আদিত্য শার্ট দুমড়ে মুচড়ে আঁকড়ে ধরে। তিথির এক হাত আঁকড়ে ধরে সামনে রাস্তা পার হতে থাকে। তখন হঠাৎ একটা রিক্সা তিথির সাথে ধাক্কা লেগে যেত, কিন্তু তার আগে আদিত্য তিথিকে আগলে নিয়ে সেই লোকটির দিকে রাঙিয়ে দেয়। বেচারি রিক্সা চালক আদিত্যের এই ভয়ঙ্কর চোখ রাঙানিতে চুপসে দেয় এবং তিথির উদ্দেশ্যে বলে, মা আমি দেখতে পাইনি, আমাকে মাফ করে দাও। তিথি কিছু বলে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তারা দুজনেই রাস্তাটা পার হয়ে যায়। ওপারে মুগ্ধ আর স্নেহা দাঁড়িয়ে আছে।
তাদের সামনে এসে আদিত্য তিথির হাত ছেড়ে দেয়। তারা সোজা লিফটে উঠে পড়ে, কিন্তু লিফটের মধ্যে প্রায় কয়েকজনের পুরুষ এর ভিড়। লিফটের ভেতর তিথি গায়ে বাকি পুরুষদের ছোঁয়া যাতে না লাগে তাই তিথির কাঁধে হাত দিয়ে আগলে নেয়। এইদিকে স্নেহাকেও মুগ্ধ একই পাশে আগলে নেয়। লিফট যথাস্থানে থেমে গেলে এক এক করে সবাই থেকে বেরিয়ে যায়। তারা চারজন প্রথমেই মেয়েদের স্টলে চলে যায়। স্নেহা ঘুরে ঘুরে অনেক কিছুই কিনে ফেলে, কিন্তু তিথি সে কিছুই চয়েস করতে পারে না। অবশেষে কয়েকটি টি শার্ট, শার্ট আর টপস নিয়ে নিল। আদিত্য এক ফাঁকে তার প্রয়োজনীয় কিছু জামা কাপড় কিনে নিল। এক কোনায় দাঁড়িয়ে আছে ডানহিল ব্লু সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট মুখে পুরে নেয়। মুগ্ধ স্নেহা আর তিথির সাথে তাদের ড্রেস সিলেক্ট করতে সাহায্য করে। তাদের তিনজনেরই শপিং শেষ। তিথি যখন বিল কাউন্টারে বিল দিতে যায় তখন একজন এমপ্লয়ার এসে বলে তার পেমেন্ট নাকি অলরেডি পে করা হয়ে গেছে। স্নেহা তখন জিজ্ঞেস করে কে টাকা পরিশোধ করেছে। তখন ওই এমপ্লয়ার কোনায় দাঁড়িয়ে সিগারেট খাওয়া আদিত্যর দিকে একটা আঙ্গুল তাক করে তাকে দেখিয়ে দেয়। সবাই একটু অবাক হয়, কেননা আদিত্যর কোনো রোজগার নেই, সবসময় তার আব্বুর থেকে টাকা নেয়। সে এত টাকা পেল কোত্থেকে? সবাই আর কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকে। স্নেহা, মুগ্ধ, আদিত্য হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ করে তিথি একটা বৃদ্ধ মহিলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। পাশাপাশি বৃদ্ধ মহিলাটিও পড়ে যায়। তিথি তৎক্ষণাৎ উঠে বৃদ্ধ মহিলাটিকে দাঁড়াতে সাহায্য করে। বৃদ্ধ মহিলাটি তিথির সাথে ক্ষমা চায়। উত্তরে তিথি বলতে থাকে, না না, ক্ষমা চাচ্ছেন কেন? ভুল তো আমারও আছে। আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? বৃদ্ধ মহিলাটি তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, আজকালকার যুগে তোমার মতন মেয়ে পাওয়া বড়ই দায়। আমি ভবিষ্যৎ বলে দিলাম মা, তোমার জীবনে দেখো এমন কেউ আসবে যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে, তোমাকে আগলে রাখবে। দোয়া করি সুখী হও তুমি। আপনিও ভালো থাকবেন দিদা। বৃদ্ধ মহিলাটি চলে যায় তার পথের দিকে। যখনই তিথি সামনের দিকে এগোতে যাবে, মুগ্ধ, আদিত্য, স্নেহ কাউকেই তার নজরে পড়ে না। সে এপাশ ওপাশ সব জায়গায় তাদের খুঁজতে থাকে। তিথি কখনো একা বাড়ির বাইরে বের হয় নাই, কাউকে না কাউকে তার সাথে আসতেই হয়। তাই এই জন্য এখন ভয় পাচ্ছে কাউকে দেখতে না পেয়ে। তিথি সোজা মল থেকে চারদিকে তাদের খুঁজতে থাকে। স্নেহা, আদিত্য, মুগ্ধ মলের বাইরে এসে পার্কিং এরিয়াতে চলে আসে। তখন স্নেহা বলে ওঠে, কিরে তিথি, তুই একদম চুপচাপ কেন? ওপাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে স্নেহা তখন তিথি বলে ডাকতে থাকে। কিরে তিথি কোথায়? আমি জানি না ভাইয়া, ও তো আমাদের সাথে আসছিল, কিন্তু হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। মুগ্ধ কিছুটা রেগে বলতে থাকে, ওর সাথে আসছিল মানেটা কি? একসাথে নিয়ে আসবি না নাকি? মুগ্ধ চলে যায় তিথিকে শপিং মলের খুঁজতে। এইদিকে আদিত্য কোনো ভাবান্তর নেই, সে নির্বিকার চিত্তে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। স্নেহা হাতের নখ কুটতে কুটতে রাস্তার এপাশ ওপাশ করতে থাকে। ধরণীতে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কিছুক্ষণ পর মুগ্ধ ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, ঠিকই কোথাও খুঁজে পাচ্ছি না রে, মেয়েটা কোথায় গেল বলতো? এইবার কিছুটা আলস্য ভেঙে আদিত্য মুগ্ধের উদ্দেশ্যে বলতে থাকে, তোরা গাড়িতে কে বস, আমি আর একবার দেখে আসি, ওকে? তিথি এবার আদিত্যর বুক থেকে মাথা তুলে তার দিকে তাকিয়ে বলতে থাকে, আমাকে ফেলে কোথায় চলে গিয়েছিলেন আপনি? জানেন, আমার না খুব ভয় করছিল, মনে ছিল আমি আর ফিরতেই পারবো না, কোথাও হারিয়ে যাব। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তিথি রীতিমতো প্যানিক আবার ফিরে এসেছে। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আদিত্য হঠাৎ করে তাকে পাঁজরের কাছে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকে। তিথিকে গাড়ির সিটে বসিয়ে দিয়ে তাকে পানি খাইয়ে দেয় এবং মোবাইল হাতে দিয়ে মুগ্ধকে কল দেয়, জানায় তিথিকে পেয়েছে সে। দেখুন আমার হাত পা কিভাবে কাঁপছে। আদিত্য মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ভিডিও মেয়েটার দিকে। তিথি এইবার একটু শান্ত হয়, তাও তার কাঁপাকাঁপি বন্ধ হয় না। রীতিমতো আদিত্য বিরক্ত, এই মেয়ের ওপর এত কাঁপাকাঁপি কি আছে এতে? আদিত্য সহ্য করতে না পেরে তিথিকে এক ঝটকায় কোলে বসিয়ে দেয়। নে এবার আরো জোরে কাঁপাকাঁপি করতে থাক, একদম বাইরে ছুঁড়ে ফেলে দেবো বজ্জাত ভেটি। আর একদমই কাঁপাকাঁপি করবি না বলে দিলাম। তিথির কাঁপাকাঁপি বন্ধ তো হয়েছে, কিন্তু এইবার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। তাদের দুজনের পজিশন দেখে তিথি রীতিমতো আদিত্যর কোলে মুছামুছি করতে থাকে। আদিত্য ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এইভাবে নড়ছিস কেন?
তিথি আদিত্যর কোল থেকে উঠে দাঁড়াতে গেলে আদিত্য আবার জোর করে বসিয়ে বলতে থাকে, বজ্জাত বেটি এইভাবে দাঁড়ায় না। তারপর আর কিছু বলি না, তাকে আবার সুন্দর করে তার সিট বেল্ট বেঁধে দেই। তিথি লজ্জায় একপাশে মুখ লুকিয়ে ফেলে। কোনা চোখে এক পলক টিকে দেখে, গাড়ির স্টিয়ারিং ঘোরাতে থাকে এবং একটা সুন্দর গান প্লে করে দেয়, যাতে তিথি একটু রিফ্রেশ ফিল করে। ভালোবাসি এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবাসি দুজনে ডুবেছি অতল, আয় তবে এইবার ভালোবাসি চল। কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বল বোঝে আমার মন। গানটা চলার সাথে সাথে তিথি কিছুটা লজ্জা পায় এবং জানালার বাইরে মুখ করে দেয়। রিফ্রেশ বাতাস অনুভব করতে থাকে। বাতাসের কারণে তার চুলগুলো উড়তে থাকে। আদিত্য এক পলক সেদিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার চোখ সামনের দিকে নিয়ে আসে। গাড়িটি খানমঞ্জিলের গেট পেরিয়ে পার্কিংয়ে গাড়িটি দাঁড় করায়। সিট বেল্ট খুলে দিয়ে সে নেমে পড়ে এবং ওপাশে দিয়ে দরজাটা খুলে দেয়। একটা হাত বাড়িয়ে দেয় তিথির উদ্দেশ্যে। তাড়াতাড়ি নাপ বেডি। তিথি আদিত্যের হাতটা আঁকড়ে ধরে নেমে পড়ে। তিথি সোজা ঘরের ভিতরে ঢুকে পড়ল এবং ডাইনিং রুমে প্রবেশ করতে মুগ্ধ দৌড়ে এসে তাকে তার গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে, আরও তুই ঠিক আছিস? কোথায় গিয়েছিলি? জানিস তোর জন্য আমার কি যে ভয় হচ্ছিল, কেননা আমাদের অঞ্চলে এখন যা পরিস্থিতি বেড়ে চলেছে। তিথি মুগ্ধকে আশ্বাস দেয় সে ঠিক আছে। তারপর কাউকে আর কিছু না বলে উপরে চলে যায়। পেছনে পেছনে আদিত্য দুই হাতে তার আর তিথির শপিং ব্যাগগুলো নিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করেই যেন সে রেগে গেল। রেগে গিয়ে শপিং ব্যাগগুলো দুমড়ে মুচড়ে ফেলেছে। তার চোখ দিয়ে অগ্নি দাবানল বের হচ্ছিল। তাও সে কাউকে কিছু বুঝে উঠতে না দিয়েই সিটি বাজাতে বাজাতে উপরে চলে গেল। উপরে গিয়ে আগে তিথি রুমের দিকে অগ্রসর হয়। তিথি তখন মাত্র ফ্রেশ হয়ে আসছিল ওয়াশরুম থেকে, তাই আর বুকে ওড়না দেয়নি। কিন্তু কে জানতো আদিত্য হঠাৎ করে এসে পড়বে। আদিত্য পা থেমে যায়। ওইদিকে তিথি আদিত্যকে দেখে উল্টো ঘুরে দাঁড়ায়। আদিত্য একটা ঢোক গিলে দৃষ্টি সরিয়ে তিথির দিকে শপিং ব্যাগগুলো ছুঁড়ে দিয়ে বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে চলে যায়। তিথি লজ্জায় নিঃশ্বাস আটকে আসছিল। এতক্ষণ সে জোরে নিঃশ্বাস নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং বিড়বিড় করতে থাকে, বাপরে, এটা কি ছেলে নাকি অন্য কিছু? আসলেই আমার দম বন্ধ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ আগে সব ঘটনা মনে পড়তে লজ্জায় কুঁকড়ে ওঠে।